হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োমিস্ট্রি। আমি তোমাদের সুপ্রিয়া ম্যাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জৈবনিক প্রক্রিয়ার সাজেশনের সেকেন্ড পার্ট। আশা করছি তোমরা প্রত্যেকেই যে ফার্স্ট পার্টটা ছিল সেটা অবশ্যই দেখে নিয়েছো। কোনো কোশ্চেনই কিন্তু ছেড়ে যাবে না, না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে করে ভাবে কেন এটা একটু দেখে এলাম না, তাহলে কিন্তু খুব ভালো হতো। তো আজকের ক্লাসে আমাদের বাকি যে টপিকগুলো ছিল বলেছিলাম যে এটা দুটো পার্টে করা হচ্ছে। তো আজকের পার্টে মেনলি আমরা ব্লাড, হার্ট, লাংস, কিডনি এই যে চারটে টপিক রয়েছে এই টপিকগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো এখান থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক কোশ্চেনগুলো আসতে পারে, আমরা আশা করছি যেগুলো আসতে পারে ওই কোশ্চেনগুলো আর কি আলোচনা করে দিচ্ছি। তো প্রথম দেখো এখানে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করে নেব। প্রথম হচ্ছে রক্ততঞ্চনে ক্যালসিয়াম এবং ভিটামিন কে এর ভূমিকা। তো তোমরা জানো ক্যালসিয়াম এবং ভিটামিন কে দুটোই কিন্তু রক্ততঞ্চনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ক্যালসিয়াম, এটা নিষ্ক্রিয় যে প্রথ্রম্বিন থাকে সেটা থ্রম্বিনে রূপান্তরিত করতে সাহায্য করে, এবং ভিটামিন কে থ্রম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু ওটাকে সক্রিয় করতে, অর্থাৎ এগুলো অনুঘটক হিসেবে কিন্তু কাজ করে। খুব ইম্পর্টেন্ট, এই দুটো ভিটামিন ছাড়া কিন্তু আবার কিন্তু রক্ততঞ্চন কিন্তু হবে না, বাধা দান পায় কিন্তু। দ্বিতীয় নম্বর দেখো, ভিটামিন বলবো না, ক্যালসিয়াম তো আয়ন। দ্বিতীয় দেখো, গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন? গ্লোমেরুলাসে আমরা জানি যে রক্ত পরিশ্রুত হয়। এই যে পরিশ্রুত তরল, এই পরিশ্রুত তরলে অনেকটা পরিমাণ জল যেমন থাকে, জলের সাথে সাথে আবার আমার শরীরের যে উপযোগী বিভিন্ন ধরনের উপাদান কিন্তু ওখানে মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ধরো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে আয়নগুলো সেগুলো কিন্তু ওখানে কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে। এই কারণে এই যে গ্লোমেরুলাস দ্বারা যে তরলটা পরিশ্রুত হয়, সেই পরিশ্রুত তরলটাকে কিন্তু মূত্র বলা যায় না। ওটা আবার বৃক্কীয় নালিকায় গিয়ে প্রয়োজনীয় উপাদানগুলো পুনঃশোষিত হয় আবার, এবং আমার শরীরে বিভিন্ন ধরনের যে খরিত পদার্থগুলো হয় অপ্রয়োজনীয়, সেগুলো খরিত হবে, ওর সাথে মিশ্রিত হবে, দিয়ে সেটা মূত্ররূপে দেহের বাইরে কিন্তু নির্গত হবে। বোঝা গেছে তো? ভালো করে এটা কিন্তু লিখবে। 3 নম্বর দেখো, কোন কোন বলের দ্বারা রসের উৎস্রোত ঘটে? আমরা জানি সমসংযোগ বল, অসম সংযোগ বল, বাষ্পমোচন টান, অভিস্রবণ যে চাপ, এই 4টে বলের মাধ্যমে কিন্তু রসের উৎস্রোত কিন্তু ঘটে থাকে। মানব দেহে শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, এটা তোমার শর্ট কোশ্চেন হিসেবেও যেমন দিতে পারে, সেম একই রকম ভাবে এটা কিন্তু তোমার এতেও দিতে পারে, 2 নম্বরের হিসেবেও দিতে পারে, বা তোমার ধরো 5 নম্বরের এখানে ছোট কোশ্চেন যেটা আমরা বলি তো ভাঙা কোশ্চেন হিসেবে কিন্তু এটা কিন্তু দিয়ে দিতে পারে। তো এখানে দেখো শ্বাসক্রিয়ায় দুটো পেশির নাম, একটা আমরা জানি যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আর একটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি। এই দুটো পেশি শ্বাসক্রিয়ায় কিন্তু আমাদের কিন্তু সাহায্য করে। মানবদেহের একটি বিপাকীয় সমস্যার নাম এবং তার কারণ লেখো। মানবদেহের ক্ষেত্রে আমরা জানি বিপাকীয় সমস্যার যদি বলো তাহলে হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা ডায়াবেটিস মেলিটাস। বা ডায়াবেটিস মেলিটাসের কারণ কি? যে ইনসুলিন যেটা খরিত হয় সেই ইনসুলিনের পরিমাণ যদি হচ্ছে এখানে বেশি হয়ে যায়, তখন কিন্তু ডায়াবেটিস মেলিটাস হবে, অর্থাৎ মূত্রের মাধ্যমে কিন্তু গ্লুকোজ নির্গত হবে। এরপরে দেখো মানব দেহে বিপাকীয় সমস্যা। আচ্ছা, বিপাকীয় সমস্যা যেটা ইনসুলিনের পরিমাণ কিন্তু কমে গেলে, কারণ দেখবে ডায়াবেটিস যখন আমাদের সুগার হয়ে যায় তখন কিন্তু ইনসুলিন কিন্তু বাইরে থেকে দিতে হয়, অর্থাৎ শরীরে ইনসুলিনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল 5-এর দাগ। 6-এর দাগে চলে আসি, শিরা এবং ধমনীর একটি গঠনগত কার্যগত একক। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গঠনগত এবং কার্যগত দুটোই বলেছে। শিরার ক্ষেত্রে আমরা জানি এর প্রাচীরটা পাতলা হয়, ধমনীর প্রাচীর পুরু হয়। শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। কার্যগত পার্থক্য হিসেবে আমরা বলতে পারি শিরার মাধ্যমে মেনলি কিন্তু CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়, ধমনীতে O2 যুক্ত রক্ত কিন্তু পরিবাহিত হবে। নেক্সট চলে আসবো 7-এর দাগ, এরিথ্রোব্লাস্টোসিস ফিটাসিস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এখানে 2 নম্বরে দিতে পারে যেমন আলাদা করে, সেম একই রকম ভাবে কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে ওখানেও কিন্তু এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দিয়ে দিতে পারে। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আমরা কাকে বলবো? এটা হচ্ছে রক্ত তঞ্চন ঘটিত এক ধরনের রোগ। এখানে কি হয়, মা যদি RH নেগেটিভ হয়, অর্থাৎ RH ফ্যাক্টর থাকে না, বাবা যদি RH পজিটিভ হয়, সন্তান যদি কোনো রকমের প্রথম সন্তান যদি RH পজিটিভ হয়ে যায়, প্রথম সন্তানের কিন্তু কোনো রকম হবে না, কোনো কিছু হবে না, কারণ এই যে RH পজিটিভ যে অ্যান্টিবডি মায়ের বডি অ্যান্টিজেন আছে, তো এখানে মায়ের শরীরে যাবে, মায়ের শরীরে এই RH পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে নেবে। যদি দ্বিতীয় সন্তানটাও RH পজিটিভ হয়, মায়ের দেহে তো অলরেডি RH পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি রয়েছে, প্লাসেন্টার মাধ্যমে ওই অ্যান্টিবডি ভ্রূণের দেহে যাবে এবং ভ্রূণের রক্তকে তঞ্চিত করে দেবে। এই যে রক্ততঞ্চন ঘটিত যে ব্যাধি, এটাকেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরপরে দেখো মানুষের দন্ত সংকেত, এটা খুব সোজা, I2/2 P1/1। এই দন্ত সংকেতটা একটু করে রাখবে ভালো করে কিন্তু। তাহলে দেখো মানুষের দন্ত সংকেত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে।
আর একটি প্রাকৃতিক এবং কৃত্রিম রক্ততঞ্চন যে বিরোধী পদার্থ যেটা রয়েছে এটা কিন্তু দেখবে একটু ভালো করে। যে প্রাকৃতিক এবং কৃত্রিম যে রক্ততঞ্চন বিরোধী যে পদার্থ রয়েছে, আমরা জানি প্রাকৃতিক যেটা বলা সেটা হয়ে যাচ্ছে হেপারিন। হেপারিন হয়ে গেল প্রাকৃতিক। এবং যদি তুমি বলো যে কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থ, সেটা তুমি ইডিটিএ লিখতে পারো বা সোডিয়াম সাইট্রেট। এই দুটো পদার্থ কিন্তু এখানে রক্ততঞ্চন বিরোধী পদার্থ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো। 10 থেকে দেখো বলেছে পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা। আমরা জানি যে পিত্তরস এটা তৈরি হয় কিন্তু যকৃতে, জমা থাকছে পিত্তথলিতে, দিয়ে পিত্তথলিতে গিয়ে কি যখন ওখান থেকে ক্ষরিত হচ্ছে, এই পিত্তরস কি করছে, আমরা যে ফ্যাট জাতীয় খাদ্যটা খাচ্ছি এই খাদ্যটা শরীরের ভেতরে আমরা তো চিবিয়ে করে এটাকে গ্রহণ করলাম, শরীরের ভেতরে ওই ফ্যাটটাকে আরো ছোট ছোট টুকরোতে ভেঙে দিতে সাহায্য করে কিন্তু এই পিত্তরস, যেটাকে আমরা বলি কিনা ইমালসিফিকেশন। ফ্যাটকে ছোট ছোট টুকরোতে কিন্তু ভেঙে দেয়। আরো একটা কাজ আমরা এখানে লিখতে পারি যে পিত্তরস কি করে, ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে এ ডি ই কে, এই ভিটামিন গুলো শোষণে কিন্তু সাহায্য করে। এক নাম্বার হচ্ছে ফ্যাটের বিপাকে সাহায্য করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের শোষণে সাহায্য করা। এরপর চলে আসবো আরএইচ ফ্যাক্টর কি এবং এর গুরুত্ব কি। দেখো আরএইচ ফ্যাক্টর এটা এক ধরনের কিন্তু বিশেষ ধরনের অ্যান্টিজেন, যেটা রেসাস বানরের দেহে প্রথম এটা পাওয়া গেছিল, তাই এর নাম হয়েছে আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টরের ভিত্তিতে কিন্তু ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্লাড গ্রুপের কারো বডিতে যদি আরএইচ ফ্যাক্টর রয়েছে তাহলে সেটাকে আমরা বলি পজিটিভ, যদি না থাকে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ। এই আরএইচ ফ্যাক্টর দেখেই কিন্তু আমরা কিন্তু অবশ্যই ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর পজিটিভ না নেগেটিভ এগুলো দেখেই কিন্তু আমরা একটা মানে একজনের বডি থেকে আরেকজনের বডিতে কিন্তু ব্লাড ট্রান্সমিশন করব। বা ধরো একটা সন্তান সন্ততির মধ্যে মানে যখন মা বাবা থেকে কোনো একটা রোগ যদি সন্তান সন্ততিতে হয়ে যায় সেটাও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি এটার মাধ্যমে। বোঝা গেছে? তাহলে দেখো এটা হয়ে গেল। 12 দাগেরটা দেখে নেবো, শিঙি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটনা ঘটবে। তো আমরা জানি শ্বাসনল যেটা সেটা হচ্ছে অতিরিক্ত শ্বাসঙ্গ, অতিরিক্ত শ্বাসঙ্গ, তাই তো, অতিরিক্ত শ্বাসঙ্গ। তাহলে দেখো এই শ্বাসনল কি ফুলকা কি করে মাছ, এই এর ক্ষেত্রে কি মাছ বলছে, শিঙি মাছ। শিঙি মাছের ক্ষেত্রে ফুলকার মাধ্যমে জল থেকে অল্প পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে, এই কারণে এদের দেহে শ্বাসনলের উপস্থিতি রয়েছে। ওই শ্বাসনলের মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি কিন্তু অক্সিজেনটা গ্রহণ করে। তো দেখো শ্বাসনল কেটে দিল, তার মানে ওরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারবে না। আবার এদিকে ফুলকার সাহায্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও কিন্তু এরা গ্রহণ করতে পারে না, ফলে মাছটা কিছুদিন পরে কিন্তু মারা যাবে। বোঝা গেছে? তাহলে দেখো এটা হলো। নেক্সট বলেছে দেখো রক্তবাহীর মধ্যে রক্ত জমাট বাঁধে না, তার একটাই কারণ আমরা জানি যে রক্তবাহীর মধ্যে কিন্তু প্রাকৃতিক যে তঞ্চন রোধক পদার্থ রয়েছে যেটা হচ্ছে হেপারিন, এই হেপারিন উপস্থিতির জন্য রক্তবাহীর মধ্যে কিন্তু রক্ত জমাট কিন্তু বাঁধে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ আমরা বলতে পারি যে রক্তবাহীর মধ্য দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় এটা কিন্তু খুব স্পিডে একটা প্রবাহিত হয়, তাই কিন্তু এখানে কিন্তু কোনো রক্ত জমাট বাঁধে না। আবার কারণ হতে পারে যে যে রক্তকণিকাগুলো রয়েছে, রক্তবাহর প্রাচীর ভেতরটা তো মসৃণ থাকে, ফলে এগুলো সেখানে নষ্ট হয় না, ওই জন্য এখানে কিন্তু জমাট বাঁধে না। হিমোলিম্ফ এবং হিমোশিল কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমোলিম্ফ আমরা জানি আর্থ্রোপোডা এবং কম্বোজ শ্রেণী যেটা মোলাস্কা, এদের প্রাণীদের দেহে কি হয়, এই পর্বের প্রাণীদের দেহে রক্ত সেটা হচ্ছে বর্ণহীন হয়, এই বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। এবং যে গহ্বরের মধ্যে ওটা থাকে সঞ্চিত থাকে সেটাকে বলছে হিমোশিল। ভালো করে পড়বে হিমোলিম্ফ এবং হিমোশিল কি। 15 দাগে দেখো বলেছে হৃদপাচের সংলগ্ন বিশেষ সংযোগী কলা হিসেবে এসএ নোড এবং এটা হচ্ছে পারকেনজি তন্তু, পারকেনজি তন্তু, পারকেনজি তন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে এসএ নোড আমরা জানি এসএ নোড কি করে, এক তো হচ্ছে ডান অলিন্দে অবস্থান করে এসএ নোড, এবং হৃৎপিণ্ড যে স্পন্দিত হচ্ছে এই স্পন্দনের জন্য যে ইলেকট্রিক কারেন্ট ওটা কিন্তু তৈরি করে এসএ নোড, এই কারণে এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার বলা হয় এটাকে। এবং পারকিনজি তন্তু আমরা জানি হৃদপেশিতে একটা তন্তুর যেগুলো এরকম ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় পারকিনজি তন্তু। এই যে হৃদস্পন্দনটা তৈরি হচ্ছে এই হৃদস্পন্দনটা গোটা হৃদপেশিতে ছড়িয়ে দিতে সাহায্য করে কিন্তু এই পারকিনজি তন্তু। বোঝা গেছে তো? তাহলে দেখো এখানে আমরা এসএ নোড এবং পারকিনজি তন্তুর কাজ পড়ে নিলাম। 16 দাগ বলেছে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন। আচ্ছা এটা কিন্তু আমরা এর আগেও আমরা করে বলে দিয়েছি, কারণ গ্লোমেরুলাসে রক্ত পরিশ্রুত হলে সেখানে যে তরলটা পাচ্ছি সেখানে
অনেকটা পর্যাপ্ত পরিমাণে জল যেমন থাকে, তার সাথে সাথে আমার শরীরের জন্য প্রয়োজনীয় কিছু পদার্থ সেখানে কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ধরো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রয়োজনীয় কিছু আয়ন, এগুলো কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে। এই কারণে এটাকে মূত্র বলা যায় না। এটা যখনই এই নেফ্রনের যে নালিকা যেটা রয়েছে, এই হেনলি লুপে গিয়ে কিন্তু এটা পরিশ্রুত হয়। পরিশ্রুত বলতে পুনঃশোষণ হয়। এই পুনঃশোষণ হয়ে যাওয়ার পর ওখান থেকে বিভিন্ন আরো অপ্রয়োজনীয় পদার্থ এখানে মিশ্রিত হবে এবং দেহের বাইরে মূত্ররূপে কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এটা হলো। এরপরে দেখো হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে? আমরা এক্ষুনি বললাম যে এসএ নোড যেটা, এটাকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, এবং এর পুরো নাম যদি বলা হয় সাইনোঅ্যাট্রিভিয়াল নোড বলা হয় এটাকে। ঠিক আছে? এসএ নোড। তাহলে এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড, সাইনোঅ্যাট্রিভিয়াল নোড। উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং তার অর্থকারী গুরুত্ব। দেখো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ অনেকগুলো রয়েছে, বেশিরভাগ যেটাকে আমরা বলে থাকি উপক্ষার। তো ওখানে যদি আমরা বলে থাকি একটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যেমন ধরো রেসারপিন যদি আমরা বলে থাকি, এই রেসারপিনের ক্ষেত্রে কি হবে, এর অর্থকারী গুরুত্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি যে এটা কিন্তু তোমার বিভিন্ন ধরনের যে ঔষধি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর একটা প্রদত্ত উপক্ষারগুলি, আচ্ছা দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই যে কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে দিতে পারে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, বা ধরো তোমাকে বলে দিতে পারে যে তার উপক্ষারগুলির নাম, বা আরো দিতে পারে যে কোনো দুটো রেচন পদার্থের নাম এবং তার অর্থকারী গুরুত্ব, এরকম কিন্তু একই কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। তো প্রদত্ত উপক্ষারগুলির উৎস এবং অর্থকারী গুরুত্ব, এখানে দেখো কুইনাইন বলেছে, রেসারপিন বলেছে। আমরা জানি কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। এই যে কুইনাইন, এটা কুইনাইন গাছের যে ছাল থেকে, সরি, কুইনাইন যেটা, এটা সিনকোনা গাছের যে ছাল থেকে পাওয়া যায়, এবং এটার কাজ কি, এটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এবং রেসারপিন থেকে যেটা পাওয়া যাচ্ছে, এটা কি করা হয়, অর্থাৎ এই যে রেসারপিন থেকে যেটা আমরা পাচ্ছি, রেসারপিনটা এটা সর্পগন্ধা গাছের ছাল থেকে তো পাচ্ছি। এই রেসারপিন আমরা উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 20 থেকে বলেছে ফুসফুস হলো সহায়ক রেচন অঙ্গ। দেখো প্রধান রেচন অঙ্গ তো বৃক্ষ। বৃক্ষ বাদ দিয়েও আমাদের শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ কিন্তু রেচনে সাহায্য করে। তার মধ্যে একটা অঙ্গ হয়ে যাচ্ছে ফুসফুস, তাই এটাকে সহকারী রেচন অঙ্গ বলা হয়। কারণ আমার শরীরে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভালো নয়, প্ল্যান্টের পক্ষে ভালো, সেটা আমরা মানছি, প্ল্যান্ট ফটোসিনথেসিস করছে, কিন্তু ও যখন নর্মাল শ্বসন করে তখনও কিন্তু তার কার্বন ডাইঅক্সাইড তার বডির পক্ষে খারাপ, ও কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দেয়। সেম একই রকম আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হচ্ছে। ওই কার্বন ডাইঅক্সাইড আমার শরীরে তো প্রয়োজন নেই, ওটাকে দেহের বাইরে বের করতে সাহায্য করে। এছাড়া কিছু কিছু জল দেখবে বাষ্প আকারে এই ফুসফুসের মাধ্যমে কিন্তু দেহের বাইরে কিন্তু বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে দেখো বলেছে ধমনীতে স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না, তার কারণ সমূহ লেখো। আমরা জানি ধমনীতে কেন স্পন্দন দেখা যায়, তার কারণ হচ্ছে এই যে ব্লাডটা আসছে, প্রথম ব্লাডটা কিন্তু ধমনীর মধ্যে প্রবেশ করছে, এবং ওই যে ব্লাডটা আসে ওর মধ্যে কিন্তু একটা কিন্তু চাপ সৃষ্টি হয়, এবং এই যখনই এই ধমনীর প্রাচীর বেয়ে যায় তখন কিন্তু ওই ধমনীর প্রাচীরে একটা কিন্তু স্পন্দন অনুভূত হয়। এবং যখনই শিরাতে প্রবেশ করে, শিরাতে কপাটিকার মাধ্যমে রক্তজালক হয়ে কিন্তু ওখানে প্রবেশ করছে শিরাতে, ফলে কি হচ্ছে না, শিরার মধ্যে রক্তচাপটা কমে যায়, ফলে এই স্পন্দনটা কিন্তু অনুভূত হয় না। ঠিক আছে? তাহলে দেখো এটা হয়ে গেল ধমনীতে কেন স্পন্দন দেখা যায়, সেটা দেখলাম। এরপরে হয় 3 নম্বরের বা 5 নম্বরের আসতে পারে কোশ্চেন গুলো, একটু দেখে নেবে, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম দেখো এখানে বলেছে রক্ততঞ্চন কাকে বলে, এবং এই প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। দেখবে তোমাদের এখানে 3টে ধাপ দেওয়া রয়েছে, প্রথম ধাপ, সেকেন্ড ধাপ, আর থার্ড, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে ধাপ দেওয়া রয়েছে, 3টে ধাপ কিন্তু করবে, এবং রেখাচিত্রটা কিন্তু এখানে করে রাখবে ভালো করে। কারণ দেখো পরীক্ষায় এখানে আলোচনা করো বলেছে, কিন্তু তোমাকে এটা দিয়ে দিতে পারে রেখাচিত্র হিসেবে, যে রক্ততঞ্চনের যে ধাপগুলো সেটা রেখাচিত্রের মাধ্যমে দেখাও, এটাও দিয়ে দিতে পারে কিন্তু। নেক্সট হচ্ছে দেখো 2 থেকে বলেছে তুমি ভাত, ডাল, মাছ খেয়েছো, তোমার পৌষ্টিকনালীর বিভিন্ন অংশের খাদ্যগুলি কিভাবে পরিপাক হবে তা নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে লেখো। তো দেখো আমরা জানি ভাত বলা মানে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, আর এখানে ডাল এবং মাছ যেটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি প্রোটিন। তাহলে একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা অর্থাৎ কার্বোহাইড্রেট, আর একটা জায়গায় হচ্ছে প্রোটিন পরিপাক হবে। এবং কোথায়, এখানে কি কি বলেছে দেখো, কোথায় কোথায় পরিপাক হবে, পাকরসের নাম এবং সাবস্ট্রেটের নাম, উৎসেচকের নাম এবং উৎপাদিত বস্তুর নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই রক্ততঞ্চন এটা, আর এখানে পৌষ্টিকনালী কোথায় কি উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু দেখে রাখবে। আমরা জানি মুখবিবর, তারপর হচ্ছে গ্রাসনালী মুখবিবরে তো শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, তারপরে পাকস্থলীতে প্রোটিন,
তারপরে চলে আসবে ক্ষুদ্রান্ত, যেখানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটোই কিন্তু পরিপাক হবে। এবং উৎসেচকের নাম, কোন বস্তুতে ভাঙছে, কি তৈরি হচ্ছে, সেটাও কিন্তু একটু খেয়াল রাখবে। হয় তোমাকে এরকম দিয়ে দিতে পারে, বা তোমাকে এখানে একটা বলে দেবে যে শব্দ ছকের মাধ্যমে দেখাও, শব্দ ছক করে দেখাও, এটাও কিন্তু দিতে পারে, তাই খেয়াল রাখবে। প্রদত্ত উৎসেচকগুলির উৎসস্থল, সাবস্ট্রেট। আচ্ছা, এটারই কোশ্চেন দেখো, এটা কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে। তোমার শুধুমাত্র ওখানে পড়েছিলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এখানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন বাদ দিয়ে ফ্যাটটাও আমরা পড়বো। তাহলে পেপসিন বলা মানে এটা হচ্ছে প্রোটিনকে ভাঙবে, সুক্রেজ বলা মানে এটা হচ্ছে সুক্রোজকে ভাঙবে, আর লাইপেজ বলা মানে এটা হচ্ছে লিপিডকে ভাঙবে। ঠিক আছে। মিথজীবী এবং মৃতজীবী পুষ্টির মধ্যে দুটি পার্থক্য আমরা জানি। মৃতজীবী পুষ্টি বলা মানে সেটা মৃত বস্তু থেকে পুষ্টিটা গ্রহণ করছে, আর মৃতজীবী বলা মানে দুটো জীব সহাবস্থানে থেকে একে অপরের সাহায্য করে পুষ্টিটা সম্পন্ন করছে। মৃতজীবীতে কিন্তু যার থেকে পুষ্টি নেয় তার ক্ষতিও হয় না, তার লাভও হয় না, কিন্তু মৃতজীবীতে উভয় জীবই কিন্তু উপকৃত হয়। এবং একটা করে উদাহরণ দিয়ে দেবে। আচ্ছা, ইম্পর্টেন্ট এটা আমি বলেছিলাম যে দেখবে তোমাদের দুটো ছবি আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। পৌষ্টিকতন্ত্র একটা করে রাখবে, এটা একটা ছবি। হৃৎপিণ্ড, এটা একটা ছবি। আর এখানে হৃৎপিণ্ডের ছবি দেওয়া রয়েছে, রেচন, এই যে নেফ্রন, এই তিনটে ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করে রাখবে, তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। একটা হচ্ছে হৃৎপিণ্ড, একটা পৌষ্টিকতন্ত্র, আর এখানে দেখো একটা নেফ্রন। এই তিনটে ছবি করে রাখবে, তিনটে ছবির মধ্যে যে কোনো একটা ছবি কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, তাই কনফার্ম 5 নাম্বার এখানে কিন্তু ধরে রাখো। আর এখানে দেখো এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস, আমরা তো আগে দেখলাম, এটা টিকা হিসেবে 2 নাম্বারেও দিতে পারে, 3 নাম্বারেও দিতে পারে, বা 5 নাম্বারে ওটা ভাঙা কোশ্চেন হিসেবে অ্যাড করে দিতে পারে। আরশোলার মুক্ত সংবহনতন্ত্র আলোচনা করো। এখানে ছবি তোমরা আঁকবে, এটা কিন্তু আলাদা করে ছবির জন্য পড়ে না, হয়তো তোমাকে একটা বড় কোশ্চেন দিতে পারে, কিন্তু ছবি যে তিনটে বললাম ওই তিনটে ছবি কিন্তু করে রাখবে। আর হৃৎপিণ্ডের দেখো এখানে চিত্র অঙ্কন করতে বলেছে, এটা একটা পৌষ্টিকতন্ত্রের চিত্র। এই দুটো তো হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, আর বলছি না এখানে। আর নেফ্রনের ছবি আমি বলে দিলাম। রেচনের দুটো গুরুত্ব আলোচনা করো, এটাও কিন্তু আমরা একটু আগে করলাম। এইখানে দুটো জিনিস দেখো, উদ্ভিদে প্রাপ্ত 2 প্রকার ধাতব ক্যালাসের নাম, উৎস এবং তার রাসায়নিক উপাদান লেখো। একটা আমরা পড়েছি যে র্যাফাইটস, আর একটা হচ্ছে লিথোসিস্ট। র্যাফাইটস যেটা, সেটা হচ্ছে ওল কচুতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আর এখানে আমরা যেটা দেখে নেব লিথোসিস যেটা, সেটা ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে কিন্তু উপাদান এগুলো। তো এই দুটো একটু দেখে রাখবে, একটা হচ্ছে র্যাফাইটস আর একটা হচ্ছে লিথোসিস্ট। আর এটা দেখা যায় বট এবং রাবারের ক্ষেত্রে, ভালো করে কিন্তু একটু দেখে রাখবে। সংবহন কাকে বলে, মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে তা বর্ণনা করো। এটা কিন্তু বড় কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মানে 5 নাম্বারে যদি লেখা কোশ্চেন আসে এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর সংবহন আমরা জানি রক্ত যে পদ্ধতির মাধ্যমে একটা জায়গা থেকে, মানে রক্তের মাধ্যমে যখন পুষ্টি রসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হচ্ছে সংবহন। তাহলে ভালো করে তোমরা কিন্তু এগুলো কিন্তু দেখে রাখবে। আর এখানে দেখো রয়েছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশল। আর এই যে গঁদ এবং তরুক্ষীর এবং গঁদের যে অর্থকারী গুরুত্ব, এটা এখানে দেওয়া রয়েছে, 2 নাম্বারের কোশ্চেনেও কিন্তু আসতে পারে, আমি আর আলাদা করে 2 নাম্বারের কোশ্চেনে দিইনি। আর মানব হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকার নাম, এগুলো কিন্তু 2 নাম্বারে দিতে পারে। অবস্থান এবং কাজ একটা করে তালিকা করবে। প্রথম হৃদধ্বনি এবং দ্বিতীয় হৃদধ্বনির সময়কাল এবং তাদের কারণটা উল্লেখ করো। আমরা জানি প্রথম হৃদধ্বনি এবং দ্বিতীয় হৃদধ্বনি, প্রথমটাকে বলা হয় লাভ, দ্বিতীয়টাকে বলা হয় ডাব। এই লাভ যেটা তৈরি হয়, দ্বিপত্র এবং ত্রিপত্র যে কপাটিকা রয়েছে, এগুলো যখন বন্ধ হয়ে যায় সজোরে, তখন কিন্তু এই প্রথম হৃদধ্বনি দেখা যায়, মানে শোনা যায়, দেখা তো নয়, শোনা যাবে। আর দ্বিতীয় হৃদধ্বনি যেটা, সেটা হচ্ছে অর্ধ সেমিলুনার যে কপাটিকা, অর্থাৎ অর্ধচন্দ্রাকার যে কপাটিকা দুটো রয়েছে, ওরা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয় হৃদধ্বনিটা কিন্তু শোনা যাবে। মূত্র সৃষ্টিতে বৃক্ষনালিকার ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাগুলোর নাম, এটা দেখো 2 নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারে। বিশেষ সহযোগী কলাগুলো আমরা পড়েছি এসএ নোড, ইন্টারনোডাল তন্তু, তারপরে হচ্ছে এভি নোড, হিজের বান্ডিল, পার্কেনজি, এই 5টে তন্তু রয়েছে। সহযোগী কলা, তন্তু বলবো না, 5টে যে কলা রয়েছে, এই 5টে কলা কিন্তু এখানে মনে রাখবে। আর রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য, এটাও ইম্পর্টেন্ট এখানে। রক্তের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা জানি রক্তের শ্রেণীবিভাগ না জানলে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে কিন্তু রক্ত দিতে পারবে না, বা চাইলেও অন্য কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না। পিতৃত্ব নির্ণয় করা যায়। কোনো জন্মগত রোগ যদি থাকে, অর্থাৎ বংশগত যদি জেনেটিক ডিজিজ, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে এই ব্লাড গ্রুপ এর কিন্তু মাধ্যমে। ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু আজকে মোটামুটি ভাবে কিন্তু পুরো সাজেশনটা কিন্তু কমপ্লিট করলাম। তোমরা ভালোভাবে কিন্তু 5 নম্বরের কোশ্চেন গুলো দেখে করে যাবে।
2 নম্বরের কোশ্চেন যেগুলো বলেছি এগুলোর মধ্যেই কিন্তু পাবে, কোনো কোশ্চেন ছেড়ে করে যাবে না। আর ছবি তো বলেই দিলাম, 3টে ছবির মধ্যে যে কোনো একটা ছবি পড়বেই পড়বে, একটা হার্ট, একটা কিডনি, আর একটা হচ্ছে তোমার মানে হৃৎপিণ্ড, নেফ্রন, আর একটা হচ্ছে পুষ্টিস্তন। এই 3টের মধ্যে একটা ছবি কিন্তু আসবেই আসবে, ভালো করে কিন্তু দেখে যেও। আর যেটা বলছিলাম, তোমরা অনেকেই যে জিজ্ঞেস করো যে ম্যাডাম কিভাবে কমিউনিটিতে মানে আমরা কিভাবে পিডিএফটা পাবো, তো তোমরা প্লে স্টোর থেকে আমাদের বংমিস্ট্রি যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করবে, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, লগ ইন করলে দেখবে এরকম একটা ফ্রন্ট পেয়ে যাবে, ওখানে কমিউনিটিতে চলে যাবে, কমিউনিটিতে যাওয়ার পরে এরকম একটা ফ্রন্টে দেখবে ফ্রি ক্লাস 9 স্টুডেন্ট গ্রুপ দেখতে পাবে, ওখানে ক্লিক করলে তোমরা এইরকম ভাবে একটা ফ্রন্ট পেয়ে যাবে যেখানে জয়েন দ্য গ্রুপ লেখা থাকে। এখানে ক্লিক করলে তোমরা এরকম জয়েন নাও একটা অপশন পাবে, যেই জয়েন নাওতে ক্লিক করবে তোমরা কিন্তু এরকম আমাদের যে 9-এর যে কমিউনিটি গ্রুপ রয়েছে তোমরা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। আমাদের যখনই ক্লাস হবে সেই ক্লাসের পিডিএফ কিন্তু এই কমিউনিটিতে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর অবশ্যই যদি তোমাদের আমাদের ক্লাস ভালো লেগে থাকে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কল করে আমাদের কোর্সের ডিটেলস সম্বন্ধে কিন্তু জেনে নিতে পারো। আর প্রত্যেকে ভালো করে যে সাজেশনটা দেওয়া রয়েছে সেই সাজেশনগুলো দেখে যাবে, কোনো কোশ্চেন স্কিপ করবে না। আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। তো চলো ভালো করে এক্সাম দেবে, অল দ্য বেস্ট সবাইকে।